ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় বসে একজন মানুষ যখন তার উপর হওয়া চরম পৈশাচিক নির্যাতনের প্রতিশোধ নেয়ার অবারিত সুযোগ পান, তখন তিনি কি করেন? ইতিহাস বলে বেশিরভাগ মানুষই ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে প্রতিশোধের আগুনে মেতে ওঠেন, ধ্বংস করে দেন নিজের শত্রুদের। কিন্তু যদি বলা হয় যে মানুষটির মেরুদণ্ডের হাড় দিনের পর দিন অমানসিক নির্যাতনে চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, আজ দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি সেই ঘাতকদের সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হচ্ছে আজকের বাংলাদেশ। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করা কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রশাসন। আর এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পরই একটি মহল থেকে কানাঘোষা শুরু হয়েছে, প্রধানমন্ত্রী কি তবে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন? কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। প্রধানমন্ত্রী যদি সত্যিই প্রতিশোধ পরায়ণ হতেন, তবে সবার আগে তিনি নিজের মেরুদণ্ড ভেঙে দেয়া সেই প্রভাবশালী সেনা কর্মকর্তার 12টা বাজিয়ে ছাড়তেন, যিনি বর্তমানে দুর্নীতির দায়ে কারাগারে বন্দী। কিন্তু তিনি তা না করে এমন এক ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন যা তৃতীয় বিশ্বের রাজনীতিতে একেবারেই বিরল। কি ঘটেছিল 2007 সালের সেই ভয়াল রাতে? আর কেনই বা সব ক্ষমতা হাতে পেয়েও তিনি ঘাতকদের ক্ষমা করে দিলেন? রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের এই শিহরণ জাগানো ও রোমাঞ্চকর বিশ্লেষণ জানতে ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই পরিষ্কার করা প্রয়োজন পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের বিষয়টি। একটি দেশের প্রশাসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক এবং আইনের শাসনের আওতায় আনা একটি স্বাভাবিক ও চলমান রাষ্ট্রীয় প্রক্রিয়া। যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও শপথ ভঙ্গ করে নিজের নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কোনোভাবেই ব্যক্তিগত আক্রোশ নয়, বরং এটি প্রশাসনিক ন্যায় বিচার। প্রধানমন্ত্রী যদি প্রতিশোধী নিতে চাইতেন, তবে তার প্রথম লক্ষ্যবস্তু হতেন সেই সব বিপদগামী কর্মকর্তারা যারা একদিন তার শরীরের উপর চালিয়েছিল পৈশাচিক শারীরিক নির্যাতন। চাইলেই পূর্ববর্তী স্বৈরাচারী শাসকদের মতো ক্ষমতার অপব্যবহার করে তিনি কারাগারে গিয়ে নিজ হাতে সেই ঘাতকদের চরম শাস্তি দিতে পারতেন। কিন্তু শহীদ জিয়ার আদর্শ এবং একজন প্রকৃত রাষ্ট্রনায়কের মূল্যবোধ তাকে সেই প্রতিহিংসার পথে হাঁটতে দেয়নি। একটু পেছনে ফেরা যাক। 2007 সালের 7ই মার্চ, গভীর রাত। পুরো ঢাকা শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন সেনানিবাসের মইনুল রোডের একটি বাড়ির পাশ থেকে নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। দরজায় কোনো কড়া নাড়া নয়, সরাসরি বুটের প্রচন্ড লাথি। ঘুম ভেঙে চোখ মেলার আগে এক তরুণ নেতার মাথায় ঠেকানো হলো বন্দুকের শীতল নল। চারপাশ থেকে ভেসে আসছে অচেনা সব রুক্ষ কণ্ঠস্বর। চোখের পলকে বেঁধে ফেলা হলো হাত। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন, যে অমানসিক নির্যাতনে ভেঙে দেওয়া হয়েছিল তার মেরুদণ্ড। একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তানের উপর সেই রাতে চালানো অমানসিক নির্যাতনের মূল হোতা আসলে কে ছিলেন? তিনি আর কেউ নন, তৎকালীন প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অর্থ আত্মসাতের এক মামলায় কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন তিনি এবং বর্তমানে তিনি কারাগারেই বন্দী আছেন। অথচ একটু অতীতে ফিরে গেলে দেখা যায়, তৎকালীন এই প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণে ও ইশারায় দিনের পর দিন চলেছিল চোখ বেঁধে জেরা করা, ক্রস ফায়ারের ভয় দেখানো এবং অবর্ণনীয় শারীরিক টর্চার। ঢাকা সেনানিবাসে নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং একটি বিশেষ গোয়েন্দা দল এই পুরো জঘন্য অভিযানের সাথে জড়িত ছিল। এই নির্যাতনের ভয়াবহতা কতটা তীব্র ছিল তা 2007 সালের 28 নভেম্বর খোদ তারেক রহমানের আদালতে দেয়া জবানবন্দি থেকে স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানিয়েছিলেন দিনের পর দিন চোখ বেঁধে রেখে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হতো। পরবর্তীতে তার স্বাস্থ্যগত প্রতিবেদন যখন সামনে আসে, তা দেখে খোদ চিকিৎসকরাও চমকে উঠেছিলেন। অমানসিক সেই নির্যাতনে তার মেরুদণ্ডের 6 এবং 7 নম্বর হাড় পুরোপুরি ভেঙে গিয়েছিল। বেশ কিছু হাড় মারাত্মকভাবে বাঁকা হয়ে যায় এবং শরীরে প্রায় 33টি হাড়ের স্বাভাবিক দূরত্ব চিরতরে নষ্ট হয়ে গিয়েছিল। একজন সুস্থ সবল মানুষকে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়ার এই যত রকম চেষ্টা, তার সবই করা হয়েছিল সেই গোপন প্রকোষ্ঠে। আসলে সেই রাতে যা ঘটেছিল তা কেবল একজন তরুণ রাজনৈতিক নেতার উপর আক্রমণ ছিল না, সেটি ছিল এদেশের মানবাধিকার, পারিবারিক বিশ্বাস এবং রাজনৈতিক শিষ্টাচারের উপর এক ভয়ঙ্কর আঘাত, যার মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতের নেতৃত্বকে চিরতরে ভয় পাইয়ে দেয়া এবং জিয়া পরিবারের রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলা, যাতে আর কেউ অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু এসব বিভীষিকা পার হয়ে এসেও প্রধানমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে প্রতিশোধের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে ঐক্যের ডাক দিয়ে নিজের সেই দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি কারাগারের অন্ধ প্রকোষ্ঠ থেকে এসেছি। সেখানে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছি। আজও যদি চিকিৎসকেরা আমার শরীর পরীক্ষা করেন তবে দেখতে পাবেন পিঠের একটি হাড় কিছুটা বাঁকা হয়ে আছে। দিনের পর দিন বিনা চিকিৎসায় ফেলে রাখার সেটি সেভাবেই বাঁকা হয়ে জোড়া লেগে গেছে। দীর্ঘ 4 সপ্তাহের যন্ত্রণাদায়ক অপেক্ষার পর তার 3টি হাড় জোড়া লেগেছিল ঠিকই, কিন্তু সেই ক্ষত আজও তাকে তাড়া করে ফেরে। তিনি অত্যন্ত আক্ষেপ ও দৃঢ়তার সাথে বলেন, যারা আমার এই অবস্থার জন্য দায়ী, আজ হয়তো তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া আমার জন্য খুব সহজ, কিন্তু তাতে কি আমার ভাঙা হাড় আর আগের মতো জোড়া লাগবে? মাঝে মাঝে আমি যে তীব্র ব্যথা অনুভব করি, প্রতিশোধ নিলে কি সেই ব্যথা চিরতরে দূর হয়ে যাবে? না, তা কখনোই হবে না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেখানে চোখের বদলে চোখ নীতি এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে, সেখানে তার এই বক্তব্য এক বিশাল রাজনৈতিক পথ পরিবর্তনের ইঙ্গিত দেয়। তিনি শুধু নিজের ভাবনাই নয়, তিনি তার পরিবার এবং মায়ের আদর্শের কথাও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। তিনি জানান, দীর্ঘ 17 বছর ধরে তার মায়ের উপর যে অবর্ণনীয় অন্যায় ও অত্যাচার চালানো হয়েছে, সেই বিষয়ে যদি তিনি তার মাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনার উপর হওয়া অন্যায়ের আমি কি প্রতিশোধ নেব, সেই ক্ষমতা আজ আমার আছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার মা তাকে বলতেন, প্রতিশোধ নয় বরং সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তিনি স্মরণ করেন তার প্রয়াত ছোট ভাইকেও। তিনি বলেন, তাকে একই প্রশ্ন করলে সেও মায়ের মতোই উত্তর দিত। অর্থাৎ ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিশোধের পরিবর্তে জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেয়াই দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিশোধের এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার এই ঘোষণা প্রমাণ করে যে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে। যে দেশে দশকের পর দশক ধরে ক্ষমতার পালাবদল মানেই ছিল বিরোধী মতকে চিহ্নিত করার উৎসব, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী নেলসন ম্যান্ডেলার মতো এক ঐক্যের বার্তা দিয়ে হাজির হয়েছেন। তিনি প্রমাণ করেছেন, পেশি শক্তি বা কারাগারের ভয় দেখিয়ে নয়, বরং ক্ষমা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই মানুষের হৃদয় আজ জয় করতে হয়। প্রিয় দর্শক, ক্ষমতার পালাবদলের প্রতিশোধের রাজনীতির পরিবর্তে এই যে ক্ষমার দৃষ্টান্ত এবং দেশ গঠনের নতুন উদ্যোগ, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, বাংলাদেশের রাজনীতি থেকে এই ঐক্যের বার্তা দীর্ঘস্থায়ী কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে? আপনার অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানান। আমাদের এই বিশ্লেষণ প্রতিবেদনটি আপনাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ মনে হলে তবে অন্যদের সচেতন করতে ভিডিওটি একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। দেশের রাজনীতি ও ক্ষমতার পেছনের সব অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।